বঙ্গভবনের দপ্তরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম দিন নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রস্তুতি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার মামলা না করলেও আইনি পদক্ষেপে বাধা নেই। আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ, দেশ এগিয়ে নিতে আমলাতান্ত্রিক ধীরগতি কাটানোর তাগিদ। এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। জ্বালানি সংকট কাটাতে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের ফোন আলাপ। রক্তের জরুরি প্রয়োজন পুঁজি করে সামাজিক যোগাযোগে প্রতারণা, দাতা সেজে অর্থ হাতিয়ে ফটকে পড়ছে প্রতারক। 10:11 নিউজ 24 ভালোবাসার এক দশকে হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। নিউজ 24 আমাদের সবার সামনে এই সত্য এবং নির্ভুল খবরগুলো তুলে ধরে। অবশ্যই নির্ভরযোগ্য একটা জায়গা, যে সঠিক তথ্য এবং সঠিক নিউজটা তারা প্রচারণা করে। সঠিক খবরটা যাচাই করার জন্য নিউজ 24। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে মিতাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দিনের শুরুতে প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সকালে বঙ্গভবন পৌঁছালে তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। মঙ্গলবার সকালে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল বরণ করে নেয় তাকে। বঙ্গভবনে ক্রিডেন্সিয়াল মাঠে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এত আনন্দ কিসের? দেখেন না, সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। দুপুরে ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে কথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এখনও দিনক্ষণ ঠিক হয়নি ভোটার তালিকার জন্য, এরই মধ্যে চিঠি দিয়েছেন তারা। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ইসি। এর অংশ হিসেবে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের ওইদিকে ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাষ্ট্রপতির দায়মুক্তি কেবল দায়িত্ব পালনকালে থাকে। সরকার মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা করছে না, তবে আইনি পদক্ষেপ নিতে বাধা নেই। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের স্নাইপার রাইফেল এবং 7.62 বুলেট ব্যবহার প্রমাণিত। এ নিয়ে তদন্তের প্রয়োজন নেই। শারীরিক অসুস্থতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার এনসিপি, জামায়াত সহ বিরোধী পক্ষ। তার বিরুদ্ধে মামলার আবেদনের পাশাপাশি গ্রেপ্তারের দাবিও উঠেছে। সংবিধানের 51 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তাকে আদালতের কাছে জবাবদিহি করতে হয় না, এমনকি মামলা কিংবা গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে না আদালত। রাষ্ট্রপতির পদ ছাড়বার পর শাহাবুদ্দিনের সেই সুরক্ষা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সচিবালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, রাষ্ট্রপতি যে সাংবিধানিক দায় মুক্তি ভোগ করেন তা কেবল তার দায়িত্ব পালনকালে কার্যকর থাকে। মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। সরকার কিছু করছে না, আমি এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। আরেক প্রশ্নের জবাবে ডক্টর জাহেদ বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের হাতে থাকা টাইপ 56 রাইফেল, যেটাকে চাইনিজ রাইফেল বলা হয়, এটার বুলেট 7.62। পুলিশ প্রকাশ্যেই এটি ব্যবহার করেছে, তাই এটা নিয়ে তদন্তের প্রয়োজন নেই বলে জানান তিনি। টাইপ 56 এর প্রবলেম কি? ওটার রেঞ্জ অনেক লম্বা, 400 মিটার 500 মিটার পর্যন্ত এটা লেথাল রেঞ্জ থাকে। আপনার গুলি যখন মিস হয়, সেটা বহু দূরে মানুষকে হত্যা করতে পারে। সেজন্য পুলিশের হাতে, স্পেশাল পুলিশের হাতে থাকতে পারে, কিন্তু সাধারণ পুলিশের হাতে এই অস্ত্র থাকে না। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। তদন্ত বলতে সোকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরো বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা আছে আন্দোলনের পক্ষের মানুষ হাসিনা সরকারকে বিপদে ফেলতে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মেরেছে, যা একেবারেই ভুল। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিএনপি সরকারের মাত্র 5 মাস শেষ হয়েছে, এর মধ্যেই সামনে এসেছে নানা চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে দেশকে এগিয়ে নিতে আমলাতান্ত্রিক ধীর গতি কাটিয়ে ওঠার তাগিদ দিলেন সড়কমন্ত্রী। শানাজি ইয়াসমিনের রিপোর্ট। সরকার গঠনের পর 18 ফেব্রুয়ারি সচিবালয় অফিস দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকে সকাল 9টার আগেই অফিসে উপস্থিত হন তিনি। প্রশ্ন হলো, মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে কতটা তাল মেলাতে পারছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয় মানুষের প্রত্যাশা অনেক। যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, সো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশ এগিয়ে নিতে প্রশাসনিক সংস্কার জরুরি। ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এদিকে সরকার গঠন করেই অগ্রাধিকার ভিত্তিতে মন্ত্রীদের 180 দিনের কাজের পরিকল্পনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলছে সেই হিসেব। ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন, তিনি সেটা করবেন। একটি সরকারের সফলতা বা ব্যর্থতা বিশ্লেষণ করতে 5 মাস যথেষ্ট নয়, মত বিশ্লেষকদের। একটি নতুন সরকার, 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, বয়স মাত্র 5 মাস। এরই মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। সরকার প্রধানের ঐকান্তিক নিষ্ঠায় এগুলো উতরে ওঠার চেষ্টা দৃশ্যমান। প্রয়োজন পুরো মন্ত্রিসভার সততা, দক্ষতা, পরিশ্রম এবং নিষ্ঠা। একটি সরকারকে সফল হতে হলে সর্বোচ্চ প্রয়োজন প্রশাসনের সহযোগিতা। সবকিছু উতরে উঠে এই সরকার কতটা সফল হবে তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে দেশের মানুষকে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার সরকার প্রধান। সচিবালয় সাংবাদিকদের এসব কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। সিএনজি স্টেশনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আংশিক বা পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে অনেক স্টেশন। পাম্প সংশ্লিষ্টরা জানান, চাপ অনেক কম, তাই গ্যাস দিতে সময় লাগছে অনেক বেশি। আমরা গ্যাস নিতে পাচ্ছি না, লাইনে গ্যাস নাই। গ্যাস কি আসার বিষয়টা তো আমরা কিছুই জানি না। সিরিয়ালে বসে থাকি ঘন্টার পর ঘন্টায়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে আমাদের কাজের সমস্যা হইতেছে, আমরা একটা ডেলিভারি থাকলে এটা ইমার্জেন্সি ভাবে দিতে পারি না। এমন সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেয়েছেন সহযোগিতার আশ্বাস, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে
এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এমন পরিস্থিতি। চলছে মেরামত কাজ, সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে আরও কয়েকদিন। আলটিমেট সলিউশন হচ্ছে ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। হাসপাতালের বেডে মুমূর্ষু রোগী আর বাইরে রক্তের জন্য স্বজনদের ছোটাছুটি। মানুষের এমন অসহায় মুহূর্তের সুযোগ নিচ্ছে অসাধু চক্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিংবা সাহায্য চাইলে সক্রিয় হয়ে ওঠে তারা। ভুয়া রক্তদাতা সেজে গাড়ি ভাড়া দাবি কিংবা নাস্তার কথা বলে টাকা নিয়ে কেটে পড়ছে চক্রটি। মাহমুদুল হাসানের ক্যামেরায় মাসুদ সুমনের প্রতিবেদন। গেল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ থেকে মুমূর্ষু অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দ্রুত পিজি হাসপাতালে ছুটে আসেন রানা সরকার। চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে প্রয়োজন 14 ব্যাগ রক্ত। সময় কম, দুশ্চিন্তা আকাশচুম্বী। উপায় না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরি রক্তের পোস্ট দেন রবিউল। কিন্তু রক্তের ব্যবস্থা হওয়ার আগেই তার ফোনে হানা দেয় প্রতারক চক্র। একটা ফোন আসলো আমার কাছে, তো তারা বলতেছে আমি 6 জন ডোনার আছে, আমি পাঠাই দিতেছি, আপনি ম্যানেজ করেন আর 2000 টাকা তাড়াতাড়ি আমাকে বিকাশ করেন। একই নির্মম বাস্তবতার শিকার খুলনা থেকে পঙ্গু হাসপাতালে আসা রকিবুল ইসলামও। একজনকে বললে দেখা যায় আরো 2-3 জন আসতেছে। রক্তের আড়ালে এই সিন্ডিকেটের অনুসন্ধানে নামে নিউজ 24। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাত্র একদিনেই সামনে আসে এমন অন্তত 50টি অভিযোগ। টাকা পাঠানোর পর আর কোনো খোঁজ নাই, তারা এভাবে মেসেজ সিনও করতেছে না, ব্লক করে। অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আইনের আশ্রয় নিলে পুলিশ তদন্ত করে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে শনাক্ত করতে সক্ষম। জরুরি মুহূর্তে রক্তের অভাব যেমন রোগীর প্রাণ কেড়ে নিতে পারে, তেমনি এমন জঘন্য প্রতারণা ভেঙে দিচ্ছে অসহায় মানুষের শেষ আশাটুকু। এক ব্যাগ রক্তে যেমন বেঁচে যায় একটি প্রাণ, তেমনি সামান্য একটি অবহেলায় হতে পারে বড় ধরনের ক্ষতি। তাই এই গুরুত্বপূর্ণ সময়ে রক্ত খোঁজার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে বিশ্বাস না করাই হবে বুদ্ধিমানের কাজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে প্রাণ গেল 2 জনের। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসের ঘটনায় আহত আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে লাভ রোড, মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়ান অনেকে। হঠাৎ কলেজের পেছনে একটি পুরনো দেয়াল তাদের ওপর ধসে পড়ে, চাপা পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে নামেন স্থানীয়রা এবং পুলিশ। ভূমিকম্প হয়েছে 7 মাস আগে, ওই সময় ওয়ালটা বাঁকা হয়ে রয়েছে। বাঁকা হওয়ার পরে কর্তৃপক্ষ আসছিল, দেখে শুনে গেছে। দেখে শুনে যাওয়ার পরে ওটার কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। দৌড়ে এসে দেখি যে এখানে 10 থেকে 12 জন লোক মানে দেওয়ালের ইয়েতে চাপা পড়েছিল, আর এই পাশে টিসিবির চাল দিচ্ছিল আর কি, যার কারণে লোকগুলো এই যে আইল্যান্ডের উপরে বসা ছিল। তো ওই চাপাতে ইনস্ট্যান্ট 2 জন লোককে আর কি খুব খারাপ অবস্থা ছিল। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। আমরা উপস্থিত যে শিক্ষার্থীরা ছিল সবাই আমরা দ্রুত চলে আসি। আসার পরে দেখি ওয়ালটা ধসে গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হলে একজন নারী ও একজন পুরুষকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটির প্রশাসক। হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। শুধুমাত্র ব্রিক ওয়াল, যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনা। আগামীতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, বাদ বাকি যে ওয়ালগুলো আছে আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা কিভাবে শক্তিশালী করে শক্ত করে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যাপারে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। গৌরবের 11 বছরে নিউজ 24 সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দশ পেরিয়ে গৌরবের 11 বছরে পা রেখেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। সময় বদলেছে সংবাদ প্রচারের ধরন, কিন্তু সত্যের প্রতি বদলায়নি অঙ্গীকার। সেই অঙ্গীকারের দায় থেকে সবার ভালোবাসায় এই চ্যানেল হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর।
গত এক দশকে নিউজ 24 এর গৌরবময় পথ চলার গল্প নিয়ে রিশাদ হাসানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শেখ জালাল। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি সময়ের মাপকাঠি, প্রতিশ্রুতির ধারাবাহিকতা, বিশ্বাসের আরেক নাম। 11 বছরে বদলেছে প্রযুক্তি, বদলেছে সংবাদ পরিবেশনের ভাষা, বদলেছে দর্শকের অভ্যাস, কিন্তু বদলায়নি একটা বিষয়, সত্যের প্রতি অঙ্গীকার। বিশ্বজুড়েই কিন্তু গণমাধ্যম এক ধরনের রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি আছে নানা রকম গুজব, গুঞ্জন, অপতথ্য, কিন্তু এর মধ্যেই কিন্তু নিউজ 24 বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করে দর্শকের হৃদয় জয় করেছে। রাজনীতি, অর্থনীতির পাশাপাশি গণমানুষের যে ভোগান্তি, দুঃখ, দুর্দশা, সেগুলো তুলে ধরে নিউজ 24 সমাজের দর্পণ হিসেবে কাজ করছে। কারণ কি? কারণ একটাই, কারণ আমাদের দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি। সবার কাছে প্রত্যাশা, আমাদের অগ্রযাত্রায় আপনারা পাশে থাকবেন, কারণ আমরা বিশ্বাস করি দর্শকরাই হচ্ছে নিউজ 24 এর প্রাণ। এই 11 মানে সংবাদকর্মীর নির্ঘুম রাত, ক্যামেরার লেন্স, মাইক্রোফোনের ওপাশে মানুষের কণ্ঠ আর দর্শকের অটুট আস্থা। গৌরবের 11, বিশ্বাস, আস্থা আর নির্ভরতায় নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করেন। হোয়াইট হাউস জানায়, জেলেনস্কি এবং নেতানিয়াহুর সফর দুটি ওয়ার্কিং ভিজিট ও কর্মভিত্তিক সফর, যেখানে নীতি নির্ধারণী আলোচনা এবং দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পাবে। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়। অন্যদিকে নেতানিয়াহুর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু সহ ওয়াশিংটন তেল আবিবের সম্পর্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।